নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এই যে এতদিন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এত যে বিপ্লব হলো 18 মাস ধরে বা তার আগে ধরে ধরুন আরো 6 মাস, তাহলে 24 মাস প্রায় 2 বছর ধরে ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে ভারত দখল পর্যন্ত আপনি টোটাল যদি লাইনটা আপনি দেখেন, মানে ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে মুখগুলো উঠে এসেছিল তাদের মধ্যে সব থেকে বেশি যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তারা ছিলেন হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি আর ওই 26 অক্ষর। এখন গত কালকে না পরশুদিন আমার একটা নজরে পড়লো, হাসনাত একটা পোস্ট কার্ড বেরিয়েছে। সেখানে লিখেছে হাসনাত যে আমাদের এখন শেখ হাসিনার পথ অনুসরণ করা উচিত, শেখ হাসিনাকে ছাড়া। তাই যদি হয় বাবু, তাহলে পরে তো দিল্লির আধিপত্য মেনে নিতে হবে। তাহলে দিল্লির আধিপত্য কি আপনারা মেনে নেবেন? আরো একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেখানে আরো মারাত্মক। এতদিন যে সার্জিস আলম, যিনি ভারতবর্ষের বিরুদ্ধে একেবারে মানে বিষ ওগড়াতেন এবং বলতেন আমরা যেটা বলবো সেটাই আইন, ভারতবর্ষের তেল নুন কোনো কিছু আমাদের পেটে সহ্য হবে না, আমরা ওই খাদ্য বর্জন করব, অন্য দেশ থেকে নিয়ে আসব। ভারত বিদ্বেষী চরমে উঠেছিল যখন সেই সময়তে। এখন শোনা যাচ্ছে তার বাবা নাকি ভারতে চিকিৎসা করতে এসছে। সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না। আর তাই যদি হয়, আমি ধরেই নিচ্ছি এটা মিথ্যা। তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের ধারণাটা এইটাই হয়েছে যে আপনি পারলে ইন্ডিয়ার পায়ে পড়ে যাবেন, কিন্তু এখন আর মুখ ফুটে বলতে পারছেন না। যেমন হাসনাতরা বলতে পারছে না, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলতে পারছে না, যেমন ওই 26 অক্ষর বলতে পারছে না। অনেকে বলেন 26 অক্ষর আপনি বলেন কেন? দেখুন, নামের হচ্ছে 24 অক্ষর, আর সঙ্গে আমি জুড়ে দিয়েছি গয়াকার দন্তের 9টায় অর্শ, তাহলে 24 আর 2 হলো 26। ওই জন্য আমি বলি 26 অক্ষর, হিসেব মিলে গেল। তা এই 26 অক্ষর এখন আর বড় বড় কথা বলে না। নাসিরুদ্দিন পাটোয়ারি চুপ। এই যে এরা এত বক্তব্য দিত, এত এত চিৎকার চেঁচেমেচি করত, এত হামলা করেছিল, সরি, তা এখন তারা কোথায় গেলেন? তাই তখন ঠিকই খুঁজে পাওয়া যায় না। ভারতের বিরুদ্ধে এত বিদ্বেষ, এখন যে গাড়িটা চড়ে বেড়ান ভাই, সেই গাড়িটা তো ভারতের থেকে তেল দেওয়া গাড়ি। যে ভাতটা খান, যে চালটা, সেটা তো ভারতের। যে তেলটা দিয়ে রান্না করেন, সেটা তো ভারতের। যে মশলা দিয়ে খাবার রান্না হয় আপনার মা করে দেন, সেটা তো ভারতীয় মশলা। তাহলে পরে দাদা ভাই, আপনাদের এই ভারত বিপ্লব কোথায় গেল? ভারত বিদ্বেষ কোথায় গেল? আমি এবার যদি প্রশ্ন করি আপনাদের, ভারত ছাড়া আপনাদের গতি নেই, সেটা মানুন। মানবেন কি? একদিন আপনাদের মানতে হবে, একদিন আপনাদের মানতে হবে। আপনারা হয়তো ভাবছেন এখন মুখ দিয়ে বেরোচ্ছে শেখ হাসিনার দেখানো পথেই আমাদের চলতে হবে। একদিন আরো কদিন বাদে বেরোবে শেখ হাসিনা ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়, কারণ তারেক জিয়া এই দেশ চালানোর পক্ষে একেবারেই উপযুক্ত নন। তিনি দেশের কিচ্ছু হাল হকিকত কোনো খবর রাখেন না, অর্থনীতির তো কোনো খবর রাখেন না। দেশ অর্থনীতির তো অবস্থা খুব খারাপ, সেখান থেকে কি করে তুলবেন সেটাও মানে তার জানা নেই। গতকালকে আমি একটা হামের ওপরে, একটা শিশু মৃত্যুর ওপরে একটা রিপোর্ট করেছিলাম, সেটা দেখলাম লোকে পুরোটা দেখেছে। ওই 10 মিনিটের রিপোর্টটা পুরোটা দেখেছে। আমি দেখলাম ডিউরেশন, দেখলাম পুরোটাই লোকে দেখেছে। লোকে কম দেখেছে, কিন্তু লোকে পুরোটা দেখেছে। তার মানে আমি যেগুলো বলেছি, যে তথ্যগুলো দিয়েছি, সেই তথ্যগুলো তারা সঠিক বলে মনে করছেন।
যদিও আমি তো বলেছি, যদি আমি ভুল তথ্য পেশ করে থাকি তাহলে আমার বিরুদ্ধে আপনারা মামলা করতে পারেন। আমি সেই মামলা লড়বো, অথবা আপনারা ভারত সরকারের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন যে আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে। আমি তথ্যপত্র রেডি করে রেখে দিয়েছি। ওই যে $128 বিলিয়ন আপনি এ থেকে দিয়েছিলেন না, আপনার দেশীয় একটা ওষুধ কোম্পানিকে দিয়েছিলেন না, তার সঙ্গে যে চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্রটা 128 বিলিয়নের, আর আপনাকে দিয়ে রিসিপ্ট তৈরি করানো হয়েছিল যেটা, যে আপনি $128 বিলিয়ন নিচ্ছেন, সেই রিসিপ্টের কপিও আমার কাছে আছে। যাবেন কোথায় আপনি? আপনি পালিয়ে পার পাবেন না। আমি যেটা বলেছিলাম সেটাই হবে, সেদিকেই ঘটনা যাচ্ছে। নইলে পরে হঠাৎ করে আপনার রাষ্ট্রপতি হঠাৎ করে মুখ খুলছেন কেন? আপনার বিরুদ্ধে এত কিছু বেরোচ্ছে কেন? বেরোচ্ছে একটাই কারণে, ধীরে ধীরে আপনার দিকে ফাঁদটা এগিয়ে আসছে। আপনি বুঝতে পারলে পারবেন, না বুঝতে পারলে ঘোড়ার ডিম। এখন আপনি বাঁচার পথ খুঁজুন, আর আমরা আপনার পেছনে লেগে থাকবো। ধন্যবাদ।